হ্যাঁ বলুন, কার সাথে দেখা করতে চান? মিস্টার রনিকে বলো সিআইডি অফিসাররা দেখা করতে চায়। ঠিক আছে। সোমবার রাতে বিবেক খুন হয় আর আমরা সন্দেহ তোমাকে করছি। কি বাজে কথা বলছেন আপনি? আমি বিবেককে কেন খুন করতে যাব? এখন এই কেনর উত্তর তো আপনাকেই দিতে হবে। আমি বিবেকের খুনের ব্যাপারে কিচ্ছু জানি না। এক্ষুনি তো আপনারা বললেন তাই জানতে পারলাম। দেখুন, বোকা সাজার অভিনয় একদম করবেন না। পরিষ্কার করে বলুন বিবেককে কেন মারলেন আপনি? স্যার, আমি বিবেককে খুন করিনি। আর এমনি ওর বাড়ির বাইরে সিকিউরিটি গার্ড রয়েছে, তাহলে ওর বাড়ির ভেতরে ঢুকে ওকে খুন করবে কি করে? সিকিউরিটি গার্ড কিচ্ছু করতে পারেনি, কারণ ওরা কাউকে দেখতেই পায়নি। তার মানে একজন অদৃশ্য মানুষ বিবেকের বাড়িতে গিয়েছিল আর সে জাংশন বক্সটাকে নষ্ট করে দেয় যাতে লাইট চলে যায়। স্যার, লাইট অফ হয়ে গেল। আমি 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 খোঁজ নিচ্ছি কি না হয়েছে। মিস্টার রনি, আপনি এখানেই দাঁড়ান। আপনার কোনো ক্ষতি হতে পারে, এটা সেই খুনি হতে পারে। সিকিউরিটি! রনি, আপনি নড়বেন না। স্যার, সিকিউরিটি! সিকিউরিটি! কে ওখানে? স্যার, এই স্যার, হ্যাঁ, এখানে? এই কে এখানে? কেউ ছিল এখানে? কে এখানে? কাউকে দেখতে পেলে? রনি, আপনি এখানেই থাকুন। সিকিউরিটি, লাইট অন করো। স্যার, আমি বাইরে দেখছি। ও নো, পঙ্কজ! শোনো না, আজকে সারাদিন শুধু কাজ কাজ আর কাজ। ভালোই লাগছে না, সারা শরীর যেন ব্যথা করছে। বিবেক, 24 ঘন্টা যদি ভাবো তাহলে লোড তো পড়বেই। যখন এত বড় বিজনেস করছি তাহলে তো ভাবতেই হবে, তাই না? একটু ভেবেচিন্তে কাজ করলে মাথায় একটু চাপটা তো কম পড়বে। আরে এটা কোনো বাচ্চাদের খেলা নয় যে হাতে তুড়ি দিলেই কাজ হয়ে যাবে আর তুড়ি দিলেই কাজ শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? ঠিক আছে, একটা কাজ করি, আমি লোকেশকে ডেকে দিই, ও তোমাকে ভালো করে মালিশ করে দেবে। হ্যাঁ, মালিশ নয়, আমার জন্য শুধু 1 গ্লাস গরম গরম দুধ নিয়ে আসো, যাতে সব টেনশন দূর হয়ে যায়। আচ্ছা, তাই নিয়ে আসছি। প্লিজ, থ্যাংক ইউ। বলুন বিবেক স্যার। সব ঠিকঠাক আছে? হ্যাঁ স্যার, সব ঠিক আছে, একদম ট্র্যাকে আছে। কাজ হয়ে যাবে তো? আপনাকে কথা দিয়েছি স্যার, কাজ হয়ে যাবে। যেটা তোমার ঠিক মনে হয় সেটাই তুমি করো, তোমার পুরো স্বাধীনতা আছে, কিন্তু কাজটা ঠিক করে করবে। আপনি চিন্তা করবেন না স্যার, ও তৈরি হয়ে যাবে। ওকে তৈরি করা তো আমার বাঁ হাতের কাজ। গুড। এই লাইটের আবার কি হলো? কি গো, কোথায় গেলে তুমি? কি হলো, কথা বলছো না কেন? হঠাৎ করে লোডশেডিং কেন হলো? লোকেশ, বিনা, কে কে এখানে? বিনা, মজা করো না কিন্তু। দেখো, আমি কিন্তু অন্ধকার ভয় পাই না। বিবেক স্যার, বিবেক স্যার, স্যার কোথায় আপনি? লোকেশ, বিনা, লোকেশ তাড়াতাড়ি আসো, রুমের মধ্যে কেউ আছে। বিবেক স্যার, দরজাটা খুলুন স্যার। বিবেক স্যার, বিবেক স্যার, বিবেক স্যার, মালকিন, বিবেক স্যার, স্যার, স্যার উঠুন। এ কি হলো স্যার আপনার? বিবেক স্যার, স্যার, মনে হচ্ছে বেশ কয়েকবার ছুরি চালানো হয়েছে। এই দেখুন, কেটে যাওয়ার আর ছুরি গেঁথে যাওয়ার চিহ্ন রয়েছে। আঘাতের চিহ্ন দেখে তো মনে হচ্ছে এটা ছুরির আঘাত নয়, অন্য কিছু দিয়ে খুন করা হয়েছে। এমন কেন মনে হচ্ছে স্যার আপনার?
এই দেখো, এই যে আঘাতের যে চিহ্ন দেখতে পাচ্ছ, একদম সমান সমান, একই সাইজের। আর এটা খুব বেশি গভীরও নয়। যদি ছুরি দিয়ে আঘাত করতো তাহলে বড় হতো, গভীর হতো, আর প্যাটার্নটাও এরকম হতোই না। মানে স্যার, ছুরির মতোই এটা একটা ছোট অস্ত্র, আর ওকে বারবার মেরে খুন করেছে। তাই তো মনে হচ্ছে ভাই। আপনি কোথায় ছিলেন যখন এই খুনটা হয়েছিল? স্যার, আমি নিজের ঘরে ছিলাম। যখন স্যারের গলার আওয়াজ পেলাম তখন ছুটে ওপরে এলাম। অনেকবার দরজা ভাঙার চেষ্টা করলাম কিন্তু পারলাম না স্যার। আর ভিতর থেকে স্যার বারবার চেঁচাচ্ছিল খুব জোরে। তারপরে দরজা ভেঙে যখন ভেতরে গেলাম আর আমি দেখলাম যে যখন দৌড়ে ভেতরে এসেছিলেন তখন আপনি খুনিকে দেখেননি? এটাই তো অদ্ভুত ব্যাপার স্যার, কাউকে দেখতেই পেলাম না। ভিতর থেকে দরজা বন্ধ ছিল? হ্যাঁ স্যার। তুমি যখন ভিতরে এলে তখন এখানে লাইট ছিল? স্যার, ওই সময় কারেন্ট ছিল না। তারপরে আমি দরজা খুলে ভিতরে গিয়ে দেখলাম কারেন্ট এসে গেছে। অদ্ভুত ব্যাপার স্যার, এ আবার কেমন খুনি যাকে লাইটেও দেখা যায় না? এ আবার আত্মা। এটাও তো হতে পারে যে যখন ঘরের মধ্যে অন্ধকার ছিল সেই সুযোগে খুনি পালিয়ে গেছে। স্যার, এটা কোনোভাবেই সম্ভব না। স্যার, যদি খুনি অন্ধকারের মধ্যে দরজার বাইরে যেত তাহলে আমি দেখতে পেতাম। কাউকে দেখতে পাইনি স্যার। এখান থেকে বাইরে যাওয়ার তো আর কোনো রাস্তা দেখতেও পাচ্ছি না। সেটাই তো, রুম থেকে বাইরে বেরোনোর একটাই রাস্তা, সেটা হলো এই দরজাটা। দরজা ভেতর থেকে বন্ধ ছিল আর লোকে সেই দরজাটাকে খুলেছে। আর ও তো এসে খুনিকে দেখেনি। অদ্ভুত ব্যাপার। এটাও তো ভিতর থেকে বন্ধ, এখান থেকে তো খুনি আসেনি। তাহলে খুনি এলো কোথা থেকে? আর বাইরে যাওয়ার সময় কেউ দেখেও নি। স্যার, আমার ঠাকুমা একটা ভূতের গল্প শোনাতেন। পঙ্কজ, এক তো এটা কোনো গল্প নয়, সত্যি। আর এটা ভূতের নয়। স্যার, এটা বাস্তব, কিন্তু ভুতুরেই তো। কেউ এখানে আসে আর অস্ত্র ছাড়াই খুন করে আর চলে যায়। কোথা থেকে? যাওয়ার তো শুধু ওই একটাই রাস্তা রয়েছে, এই দরজা দিয়ে। কিন্তু স্যার, বিনা তো সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছিল। আর খুনি যদি এখান থেকে যেত ও তো দেখতে পেত। অদ্ভুত ব্যাপার তো। এই লাইটের যাওয়ার আসা, এই কেসের সঙ্গে এর কোনো না কোনো সম্পর্ক রয়েছে। লাইটের জাংশন বক্স কোথায়? স্যার, এটাই সেই বক্সটা। এদিকে শোনো একটু। কালকে তুমি ডিউটিতে ছিলে? আমি তো গেটে ছিলাম স্যার। তুমি গেটে থাকতেও কেউ বাড়িতে ঢুকে খুন করে চলে গেল, তুমি বুঝতেও পারলে না? দেখুন স্যার, আমি ডিউটিতে অ্যালার্ট থাকি। কেউ ভেতরেও আসেনি, কেউ বাইরেও যায়নি। অ্যালার্ট? তাহলে খুনি হাওয়াতে ভেসে এলো আর হাওয়াতেই উড়ে গেল? হ্যাঁ, এই লাইট সুইচ অফ করেছিল কে এখান থেকে? জানি না স্যার, হঠাৎই অফ হয়ে গেল। আমি ভেবেছিলাম ফিউজ উড়ে গেছে। আচ্ছা, কোনো স্পার্ক ফাক হয়েছিল এই জাংশন বক্সে? না স্যার, কোনো স্পার্ক হয়নি। কারেন্ট চলে গেল, আর যখন এই লাইট চলে গেল আমি জাংশন বক্সে এলাম, দেখলাম বাকি সব ঘরে লাইট রয়েছে, আমাদের ঘরেই নেই। দেখলাম জাংশন বক্স খোলা, এখানকার সুইচ অফ হয়েছিল। আমি অন করলাম স্যার, আর যখনই অন করলাম লাইট চলে এলো। কেউ তো এসেছিল এখানে, যেই বক্সের তারগুলোকে কেটে দিয়েছে। বিবেকের বউ বিনা, ওর কাছেও জিজ্ঞাসা করে নি। দেখুন, আমরা জানি যে এই সময়ে আমরা আপনাকে প্রশ্ন করছি। আসলে আমরাও একটু অবাক, যেখানে সবাই থাকতে বিবেকের খুন হয় আর কেউই খুনিকে দেখলেও না। স্যার, এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। আমি নিজেই অবাক যে খুনি কিভাবে এলো আর কিভাবে গেল, আমি কিছুই দেখতে পেলাম না। আমি আমার বাচ্চাদের কি উত্তর দেব স্যার? ওদের ওপর দিয়ে কি বইবে? ভেঙে পড়ো না, সময়ের সাথে সাথে বাচ্চারাও বুঝতে পারবে। আপনি কে? স্যার, আমি বিবেকের বিজনেস পার্টনার। আমার নাম রাকেশ, আর আমি সবে জাপান থেকে ফিরেছি। কিসের জন্য জাপানে গিয়েছিলেন? স্যার, একটা বিজনেসের ব্যাপারে গেছিলাম। কি কি বিজনেস করেন আপনি? স্যার, বিবেক আর রাকেশ একটা জাপানে তৈলজাত পদার্থের ব্যবসা শুরু করেছিল। জাপানের সিতে জয়েন্ট ভেঞ্চার ছিল ইন্ডিয়া জাপানের। বন্ধু তো গেলই, জানি না এবার
কোম্পানিটার কি হবে? আচ্ছা, কারোর সঙ্গে বিবেকের কি কোনো শত্রুতা ছিল, বা গত কয়েকদিনের মধ্যে ও কি কোনো স্ট্রেসে ছিল, কোনো হুমকি দেওয়া ফোন বা ওরকম কিছু? না স্যার, কখনো এইরকম এই হুমকি বা এমন কিছু ও বলেনি, কিন্তু স্যার জাপানের ডিলটা নিয়ে ও খুব টেনশনে ছিল। কি ধরনের টেনশন? ডিলটা হবে না হবে না। কিন্তু স্যার আরো একটা ব্যাপার, কি? স্যার কিছুদিন আগে বিবেক একজন খুব অদ্ভুত মানুষের সাথে দেখা করছিল। আরে আপনি চিন্তা করবেন না, আপনি আমাকে ভরসা করেছেন, আপনার কথা রেখেছেন, আমিও আপনার কথা পুরোপুরি রাখবো। পুলিশ যেন কোনোভাবে ধরতে না পারে। স্যার, আমার নাম পাপ্পান, আমাকে ভরসা করতে পারেন। বিশ্বাস আছে বলেই তোমাকে কাজটা দেওয়া হয়েছে। ব্যাস, এবার পাপ্পানের খেলা দেখুন। পাপ্পান, দেখুন, আপনি যা বলছেন তাতে আমাদের মনে হচ্ছে যে এই পাপ্পান কোনো আসামি ছিল, আর প্রত্যেক আসামিরই রেকর্ড আছে আমাদের কাছে। আপনি ওর ছবি দেখলে চিনতে পারবেন তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে খুব তাড়াতাড়ি এই পাপ্পানের বিষয়ে আমরা জানতে পেরে যাব, আর ও কি করেছিল সেটাও। তোমাদের সন্দেহ একদম ঠিক বস, এই খুনটা ছুরির দ্বারা হয়নি। তাহলে কোন অস্ত্র দিয়ে হয়েছে যেটা কেউ দেখতে পায়নি? এমনকি লোকেশ নিজেও সেই অস্ত্র দেখতে পায়নি। হ্যাঁ বস, অস্ত্র চোখে পড়েনি, আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে খুনিকেও কেউ দেখেনি। এটাই তো রহস্য স্যার, খুন হয়েছে, খুনিকে দেখাই যায়নি। আঘাত ছুরি দিয়ে করার মতো, কিন্তু ছুরি দিয়ে খুন হয়নি। ধাঁধা তো অবশ্যই অভিজিৎ, আর এই ধাঁধাকে সলভ করার জন্য তোমাদের সবাইকে অনেক পরিশ্রম করতে হবে। দেখো বস, আমরা তো আত্মায় বিশ্বাস করি না, কিন্তু সায়েন্সের দ্বারা অনেক কিছু করা সম্ভব। আমার মনে হচ্ছে কোনো মডার্ন সায়েন্সের টেকনোলজি এখানে ব্যবহার করা হয়েছে এই খুনে। হাইটেক খুনি। হাইটেকই হবে, না হলে না দেখতে পাওয়া খুনি লাইটস অফ করার কি দরকার? মানছি খুনি হাইটেক, কিন্তু কোথাও না কোথাও আঙুলের ছাপ তো রেখে গেছে ও। নিশ্চয়ই আছে। তার মানে স্যার, আমরা ক্রাইম সিন থেকে যে আঙুলের ছাপগুলো এনেছিলাম তার মধ্যে একটা ছাপ নিশ্চয়ই খুনির হবে। হওয়া উচিত ছিল দা, কিন্তু আফসোসের কথা হচ্ছে হয়নি। তোমরা যতগুলো ফিঙ্গারপ্রিন্টস নিয়ে এসেছো সেখানে শুধু একটাই ওর স্ত্রীর ফিঙ্গারপ্রিন্টস আছে, যেটা একদম ক্লিয়ার। আর অন্য ধরনের ফিঙ্গারপ্রিন্টস গুলো সব স্ম্যাশড, একদম নষ্ট হয়ে গেছে। মনে হচ্ছে যেন কেউ গ্লাভস পরে দরজাটা খুলেছে আর বন্ধ করেছে। পুরো প্ল্যানিং করে খুন করা হয়েছে, যাতে কোনো প্রমাণ না থাকে। একটা কাজ করি আমরা, ওই বিবেকের বাড়িতে যে কয়জন লোক আছে ওদের প্রত্যেকের আলাদা আলাদা স্টেটমেন্ট নিতে হবে। সবাইকে জিজ্ঞাসাবাদ করো যে সেই রাতে এক্সাক্ট কি হয়েছিল। খুনি অন্ধকারের সুযোগ নিয়েছে, আর আমরাও অন্ধকারে লক্ষ্যভেদ করব। স্যার, যখন খুন হচ্ছিল তখন ওই খুনি ভেতরেই ছিল স্যার। যেই বিনা বাইরে গেছিল ওকে খুন করে দেয়। এই থিওরি হতে পারে পঙ্কজ, যদি লাইট না অফ হতো তো। তাহলে স্যার দুজন খুনি আছে, একজন লাইট অপারেট করে আর একজন খুন করে। হ্যাঁ, কিন্তু যে লাইট অফ করলো সে কোথায় ছিল? ওখানে তো গার্ড দাঁড়িয়ে ছিল। ও বলল যে না কাউকে ভিতরে আসতে দেখেছে আর না কাউকে বাইরে যেতে দেখেছে। কিন্তু যখন বিনা বাইরে গেছিল তখনও দরজা খোলা দেখতে পায় স্যার। দরজার উপরে ওর আঙুলের ছাপ পাওয়া যেতে পারে স্যার। খুনি খুবই চালাক। ডক্টর সালুকে বললেন না, এই রুমের মধ্যে আমরা একটাও ফিঙ্গারপ্রিন্ট পাইনি, একটাও। ও হ্যান্ড গ্লাভস পরেছিল স্যার, সেই জন্য হয়তো পাওয়া যায়নি। হ্যান্ড গ্লাভস তো পরেই ছিল। বিবেকের বডি এখানে পড়েছিল, মানে ও এখানেই দাঁড়িয়েছিল। এক মিনিট, তুমি এখানে দাঁড়াও তো। খুনি যখন ভিতরে ঢুকেছিল তখন দরজা খোলা ছিল। যখনই লাইট অফ হয় খুনি ভিতরে আসে, সে দরজা বন্ধ করে, অন্ধকারের মধ্যে সে বিবেককে খুন করে দেয়। কারণ যখন লোকেশ বাইরে আসে তখন এই দরজা ভিতর থেকে বন্ধ ছিল। হ্যাঁ স্যার, খুনি ভেতরেই ছিল স্যার। কারেক্ট। আর যখনই লোকেশ দরজা খুলে ভিতরে ঢোকে, খুনি চুপ করে এখান থেকে বেরিয়ে চলে যায়। কিন্তু যদি খুনি এখান থেকে গিয়ে থাকে তাহলে লোকেশ তো এখানেই দাঁড়িয়ে ছিল, ওর তো দেখা উচিত ছিল খুনিকে। লোকেশ তো বললো যে শুধু এখানে বিবেকের বডি পড়েছিল।
খুনিকে তো দেখতে পাইনি। স্যার এই লোকেশ না মিথ্যে কথা বলছে স্যার। আমার তো মনে হচ্ছে না। ইন্টারোগেশনের সময় বড় বড় মিথ্যেবাদীরা না কাঁপতে থাকে, ওদের জিভ জড়াতে থাকে। আমার তো মনে হচ্ছে না ও মিথ্যে বলছে। তাহলে কে সেই লোক? বিনা অনুভব করেছে, লোকেশ অনুভব করেছে কিন্তু দেখেনি। না, দেখিনি। না। স্যার, হ্যাঁ, খুন হওয়ার আগে বিবেক যেই নাম্বারে ফোন করেছিল সেই নাম্বার একদিন আগে চুরি হয়ে গেছিল, আর এখন সেটা আনঅ্যাভেলেবেল বলছে। আনঅ্যাভেলেবল? এটা নিশ্চয়ই পাপানের নাম্বার দয়া। এটা ওরই নাম্বার। কি জানতে পেরেছো ওর ব্যাপারে? স্যার পুরোবি ট্রেস করছে, ওর ক্রিমিনাল রেকর্ডও চেক করছে। খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব। এই যে এই সে? স্যার, হ্যাঁ, স্যার এই দেখুন, আমাদের রেকর্ডে তো অনেকই পাপ্পান আছে, কিন্তু ও যেরকম বলছে সেই অনুযায়ী এই একজনকেই পাওয়া গেছে। স্যার, এটা ওই লোকটাই যাকে আমি বিবেকের সাথে দেখেছিলাম। আমাদের রেকর্ডের হিসাবে তো এই অপরাধী খুব সাংঘাতিক স্যার, খুনিও। আর বিবেক যদি একে টাকা দিয়ে থাকে তো নিশ্চয়ই ও খুন করেছে। আর এখনো বেলে বাইরে আছে, আর পুলিশ স্টেশনে হাজিরা দিতে যায় রোজ। কোন পুলিশ স্টেশনে যায় এই হাজিরা দেওয়ার জন্য? স্যার এখান থেকে পাস হয়ে গেছে। সবজি নিয়ে যাবেন দাদা, সবজি নেবেন, সবজি। স্যার, পাপান এখান দিয়ে ক্রস করে গেল। না ভাই, নিজের ঠেলা সামলা। আর ওকে আটকে রাখ। ও কাঁদুক বা হাসুক তুই চিন্তা করিস না। যতক্ষণ ও আমাদের কাছে থাকবে খেলা আমাদের হাতে। আমার জন্য অপেক্ষা কর। যদি কোনো গোলমাল হয় না, তোদের কাউকে ছাড়বো না আমি। এই গোলাম কিন্তু তোমার দিকেই যাচ্ছে দয়া, খেয়াল রেখো ওকে। আমার ইনভিটেশনটা কেমন লাগলো ভরত স্যার? দেখুন, আপনারা যেই হন না কেন, আমাকে আর আমার ছেলেকে ছেড়ে দিন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, ক্ষমা। ওকে ওকে ফাইন, একটা কাজ করুন, আমাকে আপনি এখানে রেখে দিন, কিন্তু কিন্তু আমার ছেলেকে ছেড়ে দিন। আমার তোমাকেও দরকার নেই, তোমার ছেলেকেও নয়। আমি চাই শুধু বিবেক স্যারের বিল পাস করো। বিবেক স্যার খুশি তো আমিও খুশি। সেটা পসিবল নয়। আমি ইন্ডিয়ান মিনিস্ট্রির একটা এমপ্লয়ি, মানছি সমস্ত কন্ট্রাক্ট আমার হাতেই পাস হয়, কিন্তু এভাবে আমি কোনো কোম্পানির কন্ট্রাক্ট কি করে পাস করবো? হয় না। মিস্টার ভরত, তুমি কি ঘটনার গুরুত্বটা বুঝতে পারছো না? তোমার ছেলের সাথে কি ঘটতে পারে এটা তুমি স্বপ্নেও ভাবতে পারবে না। স্বপ্নে তুমিও ভাবতে পারবে না যে তোমার সঙ্গে এখন কি হবে। স্যার, আমি মিনিস্ট্রির তরফে কাজ করছিলাম। যতগুলো ডিল ইন্ডিয়ার তরফ থেকে হয় তার সমস্ত কটার ইনচার্জ আমিই স্যার। চীন এবং জাপানি কোম্পানিগুলোর কাছে নিজের দেশে নিলামের কার্যালয় ছিল স্যার, কিন্তু সমস্ত ভারতীয় দর ওদের কাছে স্যার। কোনো বিদেশি কোম্পানিও কি কন্ট্যাক্ট পেয়েছিল? না স্যার, এ ব্যাপারে সকলের সমান অধিকার আছে, কারণ ভারতীয়দের কাছে চিপ লেবার আর র মেটেরিয়াল ইজিলি অ্যাভেলেবেল। সেই জন্য অন্য বিদেশি কোম্পানিতে কন্ট্রাক্ট পাওয়া মুশকিল ছিল স্যার। স্যার এই নিলামের ব্যাপারটা তো বুঝতে পেরে গেছি। এই বিবেক নিলামটাকে নিজের ফেভারে করার জন্য ওর ছেলেকে কিডন্যাপ করিয়েছে, কিন্তু বিবেককে কে মেরেছে আর কেন? এই কাজটা নিশ্চয়ই কোনো ইন্ডিয়ান কোম্পানি করেছে, যে বিবেকের কম্পিটিটর ছিল। এই জন্যই হয়েছে এই সমস্ত কিছু। ওই লিস্টটা আপনি নিয়ে এসেছেন যেখানে বিবেক ছাড়া অন্য কারো নাম রয়েছে? স্যার, যেমন আপনি বলেছিলেন স্যার, তো প্রত্যেকের নাম এই লিস্টে আছে স্যার। থ্যাংক ইউ। কার্তিক, বিবেক, এই দুজন ছাড়া কার্তিক, রমেশ, শিবানী, রনি আর নবীন। আচ্ছা মিস্টার ভরত, এদের মধ্যে আপনার কাকে মনে হয় যে বিবেকের বিরুদ্ধে নিলাম ডাকত সব থেকে বেশি? স্যার
মানে এরকম কোনো লোক যে বিবেক এই বিট জিতলে দুঃখ পাবে কিংবা ওর কোনো ক্ষতি হবে? স্যার এমন তো দুজন লোক হওয়া সম্ভব, রনি আর নবীন। রনি আর নবীন? তাহলে দেখা করো, এই রনি আর নবীনকে জিজ্ঞাসাবাদ করো। জানা তো যাবে এমন কে আছে যে সামনে না এসেও খুন করতে পারে। হ্যাঁ বলুন, কাকে দরকার? মিস্টার রনিকে বলো যে সিআইডি অফিসাররা এসেছেন। স্যার, লাইট বন্ধ হয়ে গেল। আমি 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 না, দেখছি কি মিস্টার কারণে রনি, হলো। আপনি বাইরে যাবেন না, আপনি এখানেই দাঁড়ান প্লিজ। আপনাকে কেউ মারতে চাইছে, মনে হচ্ছে সেই খুনি। সিকিউরিটি! রনি, আপনি এখানেই থাকুন। সিকিউরিটি! স্যার, এখানে কেউ আছে। কেউ আছে? স্যার, এখানে কে এখানে? কে এখানে? মিস্টার রনি, আপনি এখানেই থাকুন। স্যার, আমি দেখছি। দেখো পঙ্কজ! ও নো, রনি! স্যার, স্যারের কি হলো? এক মিনিট, হি ইজ নো মোর। তুমি কি বাইরে কাউকে পালাতে দেখলে? না স্যার, স্যার আমি যখন জাংশনে গেলাম, গিয়ে লাইট অফ করতেই দেখলাম গেটের পাশে দ্বিতীয় সিকিউরিটি পড়ে রয়েছে। তারপর ভেতরে এলাম স্যার। হ্যালো স্যার। স্যার, আমরা রনিকে বাঁচাতে। এটা কিভাবে হতে পারে অভিজিৎ? খুন তোমার সামনে হয়েছে আর তুমি বলছো খুনিকে তুমি দেখতেই পাওনি? হ্যাঁ স্যার, শুনে তো আগে আমাদের বিশ্বাসই হয়নি স্যার, কিন্তু আমরা তো নিজের চোখে দেখলাম কেউই ছিল না স্যার। তার মানে একদম বিবেকের খুনের মতন? হ্যাঁ স্যার। এটা কি ধরনের খুনি স্যার, যে আছে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না? সেটাই তো। কিন্তু আমি শিওর যে ওখানে ছায়ার মতো কিছু দেখেছিলাম, একেবারে অদ্ভুত রকমের। আই মিন, এক্সপ্লেন করা খুবই মুশকিল, কিন্তু সালুকে ওই ফটো থেকে কিছু বের করতে পারলে? বস, চেষ্টা তো করছি, হয়তো কিছু পেয়ে যাব। কিন্তু একটা কথা ঠিক, এই খুনটাও সেইভাবে হয়েছে যেমনটা এর আগের বার হয়েছে। এই দেখো বস, এই দেখো এই ছবিটায় হালকা মতো আলোকিত জায়গাটায় কিছু অন্য কথা বলছে, ছায়ার মতো, বিনা আকারের। এটা কি সেটা কিছুতেই বুঝতে পারছি না। ডক্টর সালুকে, আমি তো আগে থেকেই বলছিলাম এটা নিশ্চয়ই কোনো আত্মা। স্যার, ও যেই ছিল আমি ওকে অনুভব করেছি স্যার। আমি ওকে ধরার চেষ্টা করেছিলাম কিন্তু ধরতেই পারলাম না। দেখো ভাই, আত্মা টাত্মা কিচ্ছু নয়। বস, এটা কি সেটা কিন্তু এখনো জানতে পারিনি। সালুকে, এটা কি ধরনের অস্ত্র ব্যবহার করেছে ওই খুনিটা? এইটা বস, এইটা হচ্ছে অস্ত্র, এটাকে সুরিকান বলা হয়। শুরিকেন? স্যার, এই ধরনের অস্ত্র তো আমি মার্শাল আর্টের ফিল্মে দেখেছি। আরে এগুলো তো ওই নিনজারা ইউজ করে, ওই নিনজা? স্যার, এটা জাপানিজ অস্ত্র। নিনজাস এই টাইপের অস্ত্র ব্যবহার করে। জাপান, নিনজা, আর এই অকশনটাও জাপানি হতে চলেছে স্যার। তাহলে এই সবকিছুর কানেকশন জাপানের সঙ্গে নেই তো? অবশ্যই আছে, জাপানের সঙ্গে কানেকশন আছে। ওই রাকেশের সঙ্গে কথা বলতে হবে। ওই তো গিয়েছিল জাপানে কোনো ডিলের ব্যাপারে কথা বলতে। রাকেশ, তুমি বিবেকের পার্টনার তাই তো? তাহলে তুমি অবশ্যই জানবে যে বিবেক ও বিড হাসিল করার জন্য পাপার নামে কোনো গুন্ডাকে হায়ার করেছিল ভরতের ছেলেকে কিডন্যাপ করানোর জন্য, তাই তো? না স্যার, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আরে এটা কি করে হতে পারে? এত বড় একটা ব্যাপার আর পার্টনার জানেও না? স্যার, ও আমার কাছে অনেক কথা লুকাতো, তাই বিজনেসেও আমাদের লস হচ্ছিল। এমনিতে আমাদের এই বিজনেসের লস কভার করার জন্য বিবেক কি কি করতো আর কোথায় কোথায় যে যেত তা আমি কিছু জানি না। আচ্ছা আচ্ছা, আপনি জাপানে গিয়েছিলেন না বিবেকের খুন হওয়ার আগে? হ্যাঁ, গেছিলাম। কি করতে গেছিলেন আপনি? আমাদের এক প্রজেক্টের ব্যাপার ছিল, সেই জন্য আমি জাপান গেছিলাম। কিন্তু বিবেক এখান থেকেই সমস্ত অপারেশন হ্যান্ডেল করছিল। কোনো প্রজেক্টের জন্য? আচ্ছা, কিসের প্রজেক্টের জন্য?
ডিটেলে একটু বলবে আমাকে? জাপানে একটা দ্বীপ আছে যেটাকে ঐতিহাসিক আর পবিত্র মনে করা হয়। ওখানের লোকেরা আমাদের এই প্রজেক্টটা করতে বারবার বারণ করছিল। পবিত্র সমান্তি দ্বীপ। কি পবিত্র আছে ওই আইল্যান্ডে? কিছু পুরনো যোদ্ধাদের ওখানে কবর দেওয়া হয়েছিল, যেমন সামুরাইদের, মরেনদের আর নিনজাদের। ও, সামুরাই, মনিন, নিনজা, পুরনো যোদ্ধাদের কবর দেওয়া হয়েছিল ওখানে। স্যার এটা কি কোনো কাকতালীয় না অন্য কিছু? এই যে নিনজারা, এরা পুরনো দিনের হত্যাকারী ছিল জাপানে, এবং আজও অনেক লোক এদেরকে মানে। তাই ওরা হয়তো চায় না যে ওই জায়গায় এই অয়েল ট্রেলিং হোক, আর ওরা একে... হ্যাঁ, হতে পারে দয়া, হতে পারে, কিন্তু এটাও তো হতে পারে যে এদের নিজেদের মধ্যে কোনো শত্রুতা বা বিজনেসের রেষারেষি। স্যার এটা নবীন তো হতে পারে না, কারণ যখন দ্বিতীয় খুনটা হয়েছিল তখন আমি আর পূরবী ওখানেই ছিলাম। তাহলে বাকি থাকলো ওই 3 জন ব্রিডার, শিবানী, রমেশ আর কার্তিক। 3 জনকেই এখানে ডেকে পাঠাই। কার্তিক, রমেশ, শিবানী। তাহলে তোমরা 3 ভারতীয় ছিলে বিবেকের সঙ্গে বিট করার জন্য জাপানে। কিন্তু ডিলটা তো আমরা পাইনি। আর সেই কারণেই বিবেক আর রনির খুন হয়েছে। কার্তিক, আপনি কোথায় ছিলেন যখন এদের দুজনের খুন হয়? স্যার আমি তো মিটিংয়েই ছিলাম, আপনি এমপ্লয়ীদের কাছে জিজ্ঞেস করতে পারেন। আর রমেশ? স্যার আমি সামাজিক মানুষ, আর স্যার এর প্রমাণ সেই অফিসার। আর স্যার যে মুহূর্তে খুন হয়েছিল আমি ওনার সাথেই ছিলাম স্যার। তাহলে এটাও তো হতে পারে, তাই না, যে এই খুন তোমরা করিয়েছিলে? স্যার আমরা কেন খুন করাবো স্যার? সবাই তো নিজের নিজের ভাগ্যেই করে খায়। আর ডিল হয়নি তো কি হয়েছে স্যার? কখনো না কখনো কোনো না কোনো ডিল তো হয়েই যাবে। আচ্ছা শিবানী দেবী, আপনি কোথায় ছিলেন যখন এই খুনগুলো হয়? স্যার আমি জাপানে গেছিলাম। আচ্ছা, কি করতে গেছিলেন আপনি জাপানে? স্যার একটা প্রয়োজন পড়ে গেছিল। কি বললেন? তা সেটা কি শুনি? স্যার কিছু বিদেশি কোম্পানি আমাদের ভারতীয় কোম্পানিগুলোর ব্যাপারে অপপ্রচার করছিল। সেই কারণে ভারতীয় কোম্পানিগুলোর চিন্তা বেশ বেড়ে গেছিল। তাই আমরা ওদের চিন্তা ওখানে দূর করতে গেছিলাম, আর এটা বলতে গেছিলাম যে ভারতীয় কোম্পানি সব থেকে বেস্ট। আর এমনিতেও স্যার আমরা বিটসগুলো উইথড্র করে নিয়েছি, তো আমরা কেন মারতে যাব? আর বিটস উইথড্র করার কোনো বিশেষ কারণ? স্যার কারণ শুধু একটাই, যে আমরা নিজেদের জীবনে এসে বাজে বাজে টেনশন চাই না। আর স্যার আমরা কোনো রকমের রিস্ক নিতে চাই না। স্যার আমরা স্যার যা পাচ্ছি তাতেই আমরা সকলেই ভালো আছি। স্যার এখন তো ওই নবীনই বাকি রইল, ও তোর ভিডিও এখনো ফেরত নেয়নি। তাহলে ওই আবার এইসব করেনি তো? তবে এটাও তো হতে পারে যে পরবর্তী শিকার নবীন নিজে। নবীন, তুমি ভিট কেন ক্যান্সেল করলে না যখন সবাই পিছিয়ে এলো? এভাবে কি করে আমি পিছিয়ে আসতে পারি? এই কন্ট্রাক্টটাতে পাওয়ার জন্য আমি কত বছর কষ্ট করেছি সেটা তুমি জানো। আমি ভেবেছিলাম যে এই কন্ট্রাক্টটা যদি আমি পেয়ে যেতাম তাহলে আমার পুরো জীবনটা চেঞ্জ হয়ে যেত। এখন তো বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে উঠেছে। তুমি বুঝতে কেন চাইছো না? তুমি চলে গেলে আমার কি হবে? ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদের কিচ্ছু হবে না। সিআইডির পুরো টিম আমাদের সাথে রয়েছে। আরে ওরা তো সিআইডি লোকের সামনেই মেরে চলে গেল। সিআইডির লোকেরা কি করলো? কিচ্ছু করতে পারলো না। সিআইডির টিমের উপরে ভরসা রাখো তুমি, আমাদের কিচ্ছু হবে না। পঙ্কজ, তুমি জানো তো আমাদেরকে কি করতে হবে? ডোন্ট ওয়ারি, আই নো। আমি আসছি। এটাই সেই জাংশন বক্স যার জন্য এত কিছু হচ্ছে। আজ দেখেই ছাড়বো এটা কে। এই জায়গাটা ঠিকঠাক। এই এই
হ্যাঁ, কে ওখানে? এই, বেরিয়ে আয়। নবীন, লাইট অফ হয়ে গেল কেন? তোমার কিচ্ছু হবে না। না না না, মনে হয় আমি চলে বলছি তো এসেছে কিচ্ছু ওরা। হবে না। কিচ্ছু হবে না, আরে আরে ভয় পাচ্ছ কেন? প্লিজ রিল্যাক্স হয়ে চুপ যান। করো। রিল্যাক্স হয়ে যান। নবীন! সামনে এসো। ও তোমায় মেরে আরে ফেলবে। না, এই, কে এখানে? কে? আপনারা ঠিক আছেন? হ্যাঁ, স্যার আমি ওখানে 6টা গুলি চালিয়েছিলাম। ওর মধ্যে থেকে 5টা গুলি তো পেয়ে গেছি, কিন্তু একটা গুলি নিশ্চয়ই খুনির গায়ে লেগেছে। একটা গুলি খুনির লেগেছিল? পুরবি, তুমি এতটা নিশ্চিত হয়ে কি করে বলছো যে খুনির গায়ে একটা গুলি লেগেছিল? আচ্ছা, ওখানে কি কোনো রক্তের দাগ পেয়েছিলে? না স্যার, রক্ত তো ছিল না ওখানে, কিন্তু গুলি লাগার আওয়াজ আমি পেয়েছি। আরে গুলি লাগলে তো রক্ত বের হবেই। বাড়ির মধ্যে না হোক, বাড়ির বাইরে কোথাও পেয়েছো? না স্যার, আমরা ভালোভাবে চেক করেছিলাম, ওখানে রক্ত ছিলই না। হতে পারে স্যার খুনি বুলেট প্রুফ ড্রেস পরেছিল। স্যার এটাও তো হতে পারে এই কালো টুকরোটা ওই বুলেট প্রুফ ভেস্টের টুকরো। সালুকে, এই কালো কাপড়ের টুকরো থেকে তুমি কিছু জানতে পারলে? না বস, এই কাপড়ের ওপরেও রক্তের কোনো চিহ্ন নেই। রক্ত ছাড়া অন্য কিছু তুমি কি পেয়েছো? হ্যাঁ, এই কাপড়টা এতটা কালো যে বিশ্বাসই হচ্ছে না। এর উপর থেকে কোনো ধরনের রিফ্লেকশন হতেই পারে না। রিফ্লেকশন হতে পারে না মানে এটা হচ্ছে ফ্রেডি, যে যখন তুমি কোনো জিনিসের ওপর আলো ফেলবে, ওই আলোটা একটু রিফ্লেক্ট করে তোমার চোখে আসবে। এর থেকেই জানা যায় যেটা কি জিনিস, এর রংটা কি, সবকিছু। কিন্তু এই কাপড়ের উপর তুমি যদি আলো ফেলো তো রিফ্লেক্ট হবে না। এই কাপড়ে লাইট মারলে এই কাপড়টা দেখতেই পাওয়া যায় না, না। আমি দেখাচ্ছি। এই দেখো, এইখানে আলোটা আছে, আমি এটাকে নিয়ে যাচ্ছি এই কাপড়টার উপর, আর এই দেখো লাইট ভ্যানিশ। মাই গড! মানে এই কাপড়টা পুরো আলোটা অ্যাবজর্ব করে নিয়েছে। আর এই দেখো, কাপড় থেকে যে বাইরে এলো আবার লাইটটা দেখা যাচ্ছে। অদ্ভুত, কাপড় পুরো লাইটটাকে অ্যাবজর্ব করে নেয়, দেখতেই পাওয়া যাচ্ছে না কাপড় আছে কি নেই। দেখো সালুকে, নবীনের খুব বিপদ। যা জানো তাড়াতাড়ি বলে ফেলো। বস, আমি জানি যে এটা কি, আর খুনটা কি করে হয়েছে। শিখা, কি হয়েছে তোমার? এত চিন্তিত লাগছে কেন তোমায়? তোমার কিচ্ছু হবে না, রিল্যাক্স করো। কি করে রিল্যাক্স থাকবো? তোমার কিছু হয়ে গেলে তবে? আরে বাবা, আমি তো বললাম যে আমাদের কিচ্ছু হবে না। নবীন, আবার লাইট অফ হয়ে আরে গেল। আরে, কিচ্ছু আমার হবে খুব না, ভয় করছে। কেউ নবীন, আসছে না। কি হবে? আরে ব্যাস, খেলা শেষ। এক গ্লাস দুধ নিজের হাতে করে নিয়ে আসো।
তাহলেই সব টেনশন দূর হয়ে যাবে। আচ্ছা তাই নিয়ে আসছি। প্লিজ, থ্যাংক ইউ। আমি ভাবতেও পারিনি যে কেউ আমাকেও ধরতে পারবে। আমরাও এটা ভাবতে পারিনি যে একজন স্ত্রী নিজের স্বামীকে খুন করতে পারে। অপরাধী যত বুদ্ধি দিয়েই অপরাধ করতে চাক, কোথাও না কোথাও যে কোনো ভাবেই ওর ভুল হয়ে যায়। আমি তো কোনো ভুল করিনি, তাও আপনারা আমাকে ধরে ফেলেছেন। না না, তুমি ভুল করেছো। এই কাপড়টা পরে তুমি খুব বুদ্ধিমতীর মতো কাজ করেছো, কিন্তু এই কাপড়ের টুকরো আমরা জানালার মধ্যে পেয়ে যাই। আর জালনায় আটকে যাওয়া ওই কাপড় আমাদের কাছে প্রমাণ হয়ে গেছে, আর ওই কাপড়ের জন্যেই তুমি আমাদের হাতে ধরা পড়লে। আপনি কোন কাপড়ের কথা বলছেন স্যার? আমি এইটার ব্যাপারে আগে শুধু শুনেছিলাম বস। আমি ভাবতে পারিনি যে এটা ব্যবহার করা যেতে পারে, তাও ঠিক এইভাবে। এটা যে যে লোক তৈরি করেছে তারা নিজেদের মতো এটার নাম দিয়েছে। তবে একটা কথা ঠিক, এটা এই পৃথিবীর সব থেকে কালো জিনিস। আমি তো কিচ্ছু বুঝলাম না। সোজা কথায় ব্যাপারটা হলো এই ফ্রেডি, যদি এই কাপড়ের কেউ স্যুট তৈরি করে পরে ফেলে, সেই লোকটাকে চোখে দেখা যাবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না ওর আশপাশের সমস্ত আলো এলিমিনেট না হয়ে যায়। ওকে দেখা যাবে না। আর যদি দেখা যায় তাহলে শুধু একটা আকার দেখা যাবে, একটা ছায়া, সেটাও কোনো রূপ ছাড়া। একটা 3D থেকে 2D তে বদলে যাওয়ার আরে প্রক্রিয়া। স্যার, কোনো তো লাইট আছে যাতে এটা দেখা যায়। এরকম কোনো আলো নেই, না ইনফ্রারেড লাইট, না ইউভি লাইট, না লাইট স্পেকট্রাম। অভিজিৎ, নবীনকে বলো যে ওই বিড যেন উইথড্র না করে, আর এই ইনফরমেশন সব জায়গায় ছড়িয়ে দাও। স্যার এই খবরটা রটে গেলে আবারও অ্যাটাক হতে পারে। এটাই তো আমি চাই পুরবি, এটাই তো আমি চেয়েছি। এই ব্ল্যাক ফেব্রিক লাইটকে অ্যাবজর্ব করে নেয়, কিন্তু হিটকে অ্যাবজর্ব করে না। হিটকে তো রিফ্লেক্ট করবেই। আমরা খুনিকে ধরবো থার্মাল ভিশন দিয়ে। ব্যাস, খেলা শেষ। এইভাবেই এই কালো ড্রেসের জন্য তোমার খেলা শেষ হয়ে গেছে? হ্যাঁ, এখন তাড়াতাড়ি বলো, নিজের স্বামীর খুন করেছো কেন তুমি? ঘৃণা করতাম আমি ওকে। ওর বউ বলতেও আমার নিজেকে লজ্জা লাগতো। কেন? এমনও কি করেছিল যাতে তুমি ওকে এত ঘৃণা করতে? এই যে ব্যবসাটা ছিল, আমার বাবাই ওকে দিয়েছিল। এত বড় এম্পায়ার দাঁড় করিয়ে দিল ওকে, আর ও সেটা ধুলোতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছিল। গুন্ডাদের দিয়ে সমস্ত কন্ট্রাক্ট আদায় করত। তার মানে তুমি বলতে চাইছো যে ও নিজেই ওর বিজনেসটাকে খারাপ করে দিচ্ছিল? করছিল না, করে দিয়েছিল। আমার ফ্যামিলি ব্যাংকারাপসির মধ্যে পড়ে গেছিল। বিজনেস খারাপ চলছিল তো ওর সাথে তুমি কথা বলতে, ওকে বোঝাতে পারতে। ওকে প্রাণে মেরে ফেললে। আমি ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও বোঝেনি। আর বাধ্য হয়ে আমাকে এই স্টেপটা নিতে হয়। আমাকে আমার সন্তানদের কথা ভাবতে হতো, ওদের তো আমি না খাইয়ে মারতে পারবো না। সেই জন্যই পুরো বিজনেসটা তুমি তোমার হাতে নিয়ে নিয়েছো। হ্যাঁ, আমি জাপানের একটা কোম্পানিকে অ্যাপ্রোচ করেছিলাম লুকিয়ে লুকিয়ে। ছোট ছোট কন্ট্রাক্ট আর টাকার বদলে আমি ঠিক করি যাতে আমার কোম্পানির ওপর কোনো বাধা নিষেধ না খাটে। আর সেই জন্যই আমি আমার পথের কাঁটাদের এক এক করে মারতে শুরু আর করি। তাদেরকে মারার জন্য এমন একটা অস্ত্র ব্যবহার করেছো যেটা নিনজারা ইউজ করে? হ্যাঁ, এসব করে তুমি কি পেলে? জেল। যে সন্তানদের জন্য তুমি এই অপরাধের রাস্তা নিলে, এখন তো তারা অনাথ হয়ে যাবে। হ্যাঁ দি, খুব বেশি দেরি হয়ে গেছে। তোমার সাথে একটু পরে কথা বলি।
কেন? কোথায় যাচ্ছিস? হ্যাঁ দি, আমি তো তোমাকে এক্ষুনি বললাম। অ্যাকচুয়ালি আমি নর্থ আমেরিকার একটা রেন ফরেস্টে একটা অ্যাসাইনমেন্ট পেয়েছি। সেই সংক্রান্ত বিষয় আমাকে আর্জেন্টলি যেতে হচ্ছে দি। তুমি এসব কিছু কেন, কবে, প্লিজ পরে জিজ্ঞেস করো দি। কি লুকোচ্ছিস? তাড়াতাড়ি বল তো। আরে দি, আমি তোমার কাছে কিছু কেন লুকাতে যাব? সত্যি সবাই জানতে পেরে যাবে। অনেক দিন ধরে এই সত্যিটা লুকিয়ে আছে, কিন্তু সত্যির যেখানে পৌঁছানোর কথা না দি, সেখানে ঠিক পৌঁছে যাবে। এটা কিরকম সত্যি? আর কে কোথায় পৌঁছবে? মায়া দি, আমার হাতে একদম সময় নেই। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে কেউ একজন আছে এখানে। অনেক কিছু হয়ে গেছে দি, অনেক কিছু হয়ে গেছে, কিন্তু আমি সেটাই করেছি যেটা আমার ঠিক বলে মনে হয়েছে। শোন, পরিষ্কার করে কথা বল, কি বলছিস? এই সময় আমার স্টুডিওতে কে আসতে পারে? এই দরজা খোল। দি, দরজা কেউ একটা নক করছে দি। কেতন? কিরে তাড়াতাড়ি খুলবি কে কিনা? বাইরে? হ্যালো, কি হলো? খুলবি নাকি? কে বাইরে? হ্যালো, কেতন ভাই? দেখো, এগিয়েও না বলছি। কোথায় সেই ছবিগুলো? আমি- কোথায় লুকিয়েছিস দেখো। তুই? বল। কেতন ভাই? আমি কোথায় কিছু যদি না করিনি। বলিস তো তুই মরবি এক্ষুনি। আমি বলছি, তুমি কিন্তু এগিয়েও না। হ্যালো? কোথায় নইলে হ্যালো? মরবি আজকে তুই। বলে দে না আমি কিছু করিনি। আমি বলেছি, তুমি কিন্তু এগোবে না। কেতন! আপনি প্লিজ বসুন, সামলান নিজেকে। এটা কি? এটা কারোর জুতোর থেকে এসছে মনে হচ্ছে। কিন্তু স্যার, ওই কেতনের জুতো তো পরিষ্কার। স্টুডিওর ফ্লোরেও এরকম দাগ কোথাও নেই। একটু স্টেপারটা দাও তো। ধুলো মাটি কিংবা কাদা তো মনে হচ্ছে না, তেলের মতো কিছু মনে হচ্ছে। একটা কাজ করো, স্টুডিওতে যতগুলো ফিঙ্গারপ্রিন্টস আছে সব নিয়ে নাও। মায়াদেবী, আমি জানি যে এই সময়টা ঠিক নয় জিজ্ঞাসা করার জন্যে, কিন্তু তবুও আপনাকে ডিস্টার্ব করছি। একটু ভালো করে মনে করে বলুন, আপনি পুরো ঘটনাটা ফোনে শুনেছেন? আচ্ছা, কেতন আর ওই লোকটার সাথে কি কথা হচ্ছিল? ও এসেই কেতনকে খুব বাজেভাবে মারছিল। কেতন চিৎকার করছিল খুব। জিনিসপত্র ভাঙার আওয়াজ পাচ্ছিলাম আমি। আমি কিছু করিনি। হ্যালো, দেখো, এগিয়েও না বলছি। কেতন, কি আমি হলো কিছু জানি না। ভাই? আরে বল। ও কোনো ফটোগ্রাফের কথা বলছিল। স্যার, মায়া যেটা বলছে যে কেতন খুন হয়েছে একটা 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 এভিডেন্সের জন্য। এভিডেন্স কি তাহলে ফটোগ্রাফ ছিল? স্যার, কেতন কোনো একটা কাপেলের ইনফরমেশন লিখে রেখেছে স্যার। এই দেখুন, এখানে নামগুলো লেখা আছে স্যার, জুহুতে থাকে। স্যার, হ্যাঁ, স্যার এই দেখুন, ক্যালেন্ডারে 14th এপ্রিল 2018 এই ডেটটা মার্ক করা রয়েছে, দ্য অ্যানিভার্সারি। আরে এটা তো আজকের ডেট। তার মানে আজকের দিনে কিছু ঘটতে যাচ্ছিল যেটার ব্যাপারে কেতন জানতো। ওর মোবাইল ফোনটা চেক করো, দেখো শেষবার কার সঙ্গে কথা বলেছো। স্যার, টিম ক্রাফট ওয়ার্কারদের সঙ্গে কথা বলেছিল সন্ধে 8:30টায়। টিএম ক্রাফট ওয়ার্কার্স, সেটাও আবার কেতন মার্ডারের ঠিক আধ ঘন্টা আগে।
হ্যালো, টিএম ক্রাফট ওয়ার্কার্স। হ্যাঁ বলুন। কেতন আপনাকে ফোন করেছিল। কেন ফোন করেছিল? আপনি কে? আমি ওর বন্ধু বলছি। হ্যাঁ, ও ফোন করেছিল তো। শুধু এই কারণে ফোন করেছিল যে গিফটটা ঠিক সময় পৌঁছেছে কিনা জানতে। গিফট? কি ধরনের গিফট? একটা ফটো ফ্রেম ছিল মনন আর শ্যামলের জন্য। ওদের 25th অ্যানিভার্সারি ছিল, সেই উদ্দেশ্যেই ফটোটা ডেলিভারি হওয়ার ছিল। মনন আর শ্যামলী, ওদের বাড়ির অ্যাড্রেসটা পাওয়া যাবে? আর্জেন্ট আছে। এই ফটোটা এটা কে কে পাঠিয়েছে? কেতন? কেতন? কেতনটা কে? আর এইভাবে আমাদের ফ্যামিলি পিকচার পাঠানোর মানেটা কি? হ্যাঁ, ও কি করে চিনলো আমাদের ফ্যামিলিকে? মনে হচ্ছে কেউ মজা করেছে। একেবারেই না। আপনি কে? সিআইডি। সিআইডি? কেতন নামের একজন বিখ্যাত ফটোগ্রাফার ছিলেন যাকে খুন করা হয়েছে। এই ফটোর কারণে। কিন্তু স্যার, একটা ছবির জন্য কেউ কাউকে কেন মার্ডার করতে যাবে? কিন্তু স্যার, আমরা তো কোনো কেতন নামের লোককে চিনিই না। কেতনকে আপনি চেনেন না, তাহলে ও আপনাদের ফটো আপনাদেরকে কেন পাঠিয়েছে? জানি না। কিন্তু এরকম ফটো তো আমরা কখনো তুলিনি। আর না এমন দেওয়াল আমাদের বাড়িতে আছে। স্যার, আমি তো কোনোদিনও দেখিনি। আর দেখুন না স্যার, এটা নকল ফটোগ্রাফ মনে হচ্ছে। আপনারা নিজেরাই দেখুন, এখানে দিদি আছে, জামাইবাবু আছে, কিন্তু এই চেয়ারটা ফাঁকা। এটার কি মানে বলুন তো? হ্যাঁ স্যার, আমাদের মনে হচ্ছে কেউ ভুল উদ্দেশ্যে ফটো বানিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। ভুল করে পাঠায়নি, জেনে শুনে পাঠিয়েছে আপনাদের। আর সেটাও নিজের জীবনের বলিদান দিয়ে। স্যার, হয়তো কেউ মননের ফ্যামিলিকে মার্ডারের কেসে ফাঁসানোর জন্য এমনটা করেছে। আচ্ছা, আপনি কে? উনি হলেন আমাদের ফ্যামিলি ফ্রেন্ড মিস্টার বিক্রম। আচ্ছা, আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড। স্যার, এতে একটা মেসেজও আছে। শি ইজ হাইডিং, সেভ হার। হয়তো কেতন আপনাদের কাউকে খোঁজার জন্য বলেছেন। খুঁজে বার করার জন্য? স্যার, স্যার, এই ফটোটা তো আমার মেয়ে রিয়ার মতো মনে হচ্ছে। স্যার, জানি না কার হাত ধরে দাঁড়িয়ে রয়েছে। একটু দেখো না, আমাদের মেয়ের মতোই তো মনে হচ্ছে। না না, দেখো, এটা রিয়া নয়। না না না, ও রিয়া, এটা রিয়া এটা নয়। রিয়া। এই ইয়েলো কালারের ড্রেস আমার মেয়ে রিয়াই পরেছিল যখন ও নিখোঁজ হয়ে গেছিল। মনে হচ্ছে কেতন রিয়াকে খোঁজার কথা বলেছে। এটা রিয়াই, একটু এটা রিয়া দেখো না। নয়। এক মিনিট, কতদিন ধরে উধাও আপনাদের মেয়ে? 12 বছর। হ্যাঁ, 12 বছর? স্যার, এই 12 বছর পরে কেউ কারোর ইনফরমেশন কেন দেবে? এই রিয়া 12 বছর ধরে নিখোঁজ। কিছু না কিছু কারণ তো নিশ্চয়ই আছে এই ফটো পাঠানোর। স্যার, কোনো কারণ নেই। এটা শুধুমাত্র একটা কোইন্সিডেন্স। আর 12 বছর পরে হঠাৎ করে রিয়ার ইনফরমেশন কোথা থেকে পেলো? হ্যাঁ স্যার, দেখুন, এটা রিয়া হতেই পারে না। রিয়ার মৃত্যু 12 বছর আগে হয়েছে। এটা রিয়া কি করে হতে পারে? এটা রিয়াই, দেখো না মনন, এটা আমাদের মেয়ে দিদি, রিয়া। কি এই ছবির পেছনে পড়ে আছিস? দেখো, এটা চল রিয়া চল নয়। আমার সাথে চল, সামলা নিজেকে। আরে এটা নেমে কিছু নিয়ে এসো তাড়াতাড়ি। সাবধানে। স্যার, এই ফটোটা তো পুড়ে গেল। এবার কি করব? কোনো ব্যাপার না, আরো একটা পেয়ে যাবো। রবি, একটা কাজ করো, তুমি টিএম ক্রাফটে গিয়ে এই ছবিগুলো ডুপ্লিকেট কপি নিয়ে এসো। আর যদি ওদের কাছে না থাকে, তাহলে কেতনের কম্পিউটারে নিশ্চয়ই কোনো ব্যাকআপ থাকবে, ওখানে দেখে নিও। স্যার, মনন আর শ্যামলী, আপনারা কেতনকে চিনতেন নাকি চিনতেন না তাতে কিছু যায় আসে না, কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবেন, কেতন নিজের প্রাণ দিয়েছে আপনাদের সাহায্য করার জন্য। ও আপনাদের কাউকে বাঁচাতে বলছে। কেউ লুকিয়ে আছে, তাকে খোঁজার জন্য বলছে। আরো কে আর কোথায় লুকিয়ে আছে সেটা তো আমরা খুঁজেই নেব। একটা কথা ভালো করে মনে রাখবেন, যতজন লোক এখানে আছেন তাদের মধ্যে কেউ শহর ছেড়ে যাবেন না যতদিন না আমাদের তদন্ত শেষ হচ্ছে। আমরা আপনাদের সবাইকে সন্দেহ করছি, সবাইকে।
1 মিনিটের জন্য মনন, শ্যামলী, আয়েশা আর বিহান এদের নকল ছবিটাকে এক পাশে রেখে এবার ওদের পেছনে যে দেওয়াল আছে সেটার উপর কনসেন্ট্রেট করতে হবে, এই ফ্রেমগুলো আর তার উপরে লেখা নাম্বারগুলোতে। এবার শ্যামলী ইশারা করেছিল এই ফ্রেমের ওপরে, 3 নম্বর ফ্রেমের ওপরে। হলুদ রঙের ফ্রক পরেছিল আর কারোর হাত ধরেছিল এই বাচ্চা মেয়েটি। শ্যামলীর কথা শুনে মনে হলো স্যার ফটোতে এই মেয়েটা ওর হারিয়ে যাওয়া মেয়েই রিয়া। আর তারপরই মেসেজ, শি ইজ হাইডিং, সেভ হার। কিন্তু স্যার, বিক্রম তো বারবার বলছিল যে রিয়া মারা গেছে। হতে পারে এই মেসেজটা রিয়ার বিষয়ই, হতে পারে ও এখনো বেঁচে আছে। নিশ্চয়ই হতে পারে পুরবী, নিশ্চয়ই হতে পারে, কিন্তু কেতন এটাই বলতে চেয়েছিল এদেরকে, মানে মননের ফ্যামিলিকে, যে হয়তো রিয়া বেঁচে আছে আর ওর হেল্পের প্রয়োজন। কিন্তু স্যার, ওর এত পরিশ্রম করার কি দরকার ছিল? সরাসরি ফোন করতে পারতো আর বলে দিত যা বলার আছে রিয়াকে নিয়ে, অথবা পুলিশকেও ইনফর্ম করতে পারতো। স্যার, হতে পারে ওকে কেউ ভয় দেখিয়েছে, তাই তো বাধ্য হয়ে ও এটা করেছে। কেতন তো তার কর্তব্য করেছে, আর আমরা তার পরিশ্রমকে ব্যর্থ হতে দেব না। পুরবী, একটা কাজ করো, এই পুরো ফটোগ্রাফটা কোনো ভালো ফটো ল্যাবে নিয়ে যাও, আর এই পেছনে টাঙানো যে ছোট ছোট ফটো ফ্রেম আছে না, সেগুলোকেও ভালো করে চেক করো। আর এটা যে দেখছো যে পেছনের ওয়াল, এটা আবার ফটোশপে বানানো হয়নি তো? আর রিয়ার নিখোঁজ হওয়ার এফআইআর এর কপি আমাদের চাই। কেতন মননের ফ্যামিলিকে তো নিশ্চয়ই চিনতো না, তাহলে অবভিয়াসলি রিয়াকেও ও চিনতো না। তাহলে ও মননের ফ্যামিলিকে এই ইনফরমেশন কেন দিল, আর এভাবে কেন দিল? স্যার কেতনের খুনি নিশ্চয়ই রিয়ার ফ্যামিলির সঙ্গে যুক্ত আছে। এই সব কটা লোকের ফোন রেকর্ড চেক করো ফেডরিক, আর তার সাথে কেতনেরও ফোন রেকর্ড। আরো একটা কথা, মননের ফ্যামিলির ওপর কড়া নজর রাখো, আর তার সাথে ওর যে বন্ধু আছে না বিক্রম, ওর ওপরও দেখো এরা কোথায় কোথায় যায়, কার কার সঙ্গে দেখা করে, কি কি করে। প্রতিটা বিষয়ের ওপর নজর রাখো, প্রতিটা পদক্ষেপের ওপর নজর রাখো। ওই কেতনের সঙ্গে যে কয়জন লোক কাজ করতো তাদের সঙ্গে দেখা করতে হবে। আপনারা দুজনে তো কেতনকে খুব ভালোভাবে চিনতেন, তাহলে ও কোনোদিন আপনাদের বলেছে কোনো ছোট বাচ্চার ব্যাপারে, জুহুর একটা ফ্যামিলির ব্যাপারে, ওর ফ্যামিলির পোর্ট্রেটের ব্যাপারে? আগে না স্যার, আমাকে এইসব ব্যাপারে কিচ্ছু বলেনি। আচ্ছা, কেতন কি শুধু আপনার জন্যই কাজ করতো নাকি আরো অন্য কিছু করতো, মানে অন্য কারোর জন্য ছবি তুলতো? কেতন আমার জন্য ফ্যাশন ফটোগ্রাফি করতো, পাশাপাশি অন্যান্য বড় হাউসেও এক্সক্লুসিভ ক্যাটালগ শুট করতো। মায়া, আপনি তো কেতনের বোন, তাহলে আপনি তো জানবেন যে ও কার কার সঙ্গে মেলামেশা করতো। স্যার, কেতন খুব রিজার্ভ থাকতো, সব সময় কাজ করত, আর ওর বন্ধুর সংখ্যাও কম ছিল। স্যার, ইদানিং কেতন একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশনের জন্য অ্যাসাইনমেন্ট পেয়েছিল, যে কারণে মুম্বাইয়ের গলি গলিতে ঘুরে ঘুরে ও স্ট্রিট ফটোগ্রাফি করে বেড়াতো। ওই ছবিগুলো কি আমরা দেখতে পারি? হ্যাঁ স্যার। এত ভালো পোর্টফোলিও বানিয়েছিল, অথচ এক্সিবিশনে সাবমিটই করলো না। কেমন দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। এই ওয়ালে যতগুলো ফটোজ আর নাম্বার আছে সবগুলো আসল, আর বাকি সব? যে এটা তৈরি করেছে সে শুধু এই ওয়ালেরই ওপরে ফ্যামিলির লোকেদের ফটো রেখেছে, এই খালি চেয়ারটার সাথে, যাতে এরকম মনে হয় যে ফ্যামিলির লোকেরা এই ওয়ালের সামনে দাঁড়িয়ে ফটো তুলেছে। হ্যাঁ, কিন্তু এই দেওয়ালটা একেবারে আসল, একজন এক্সপার্ট ইন্টেরিয়র ডেকোরেটরের কাজ। ম্যাগনেটিক দেওয়াল এটা, আজকাল খুব কম জায়গায় এটা দেখা যায়। ম্যাগনেটিক ওয়াল? হ্যাঁ, ম্যাগনেটিক দেওয়াল বানাবার জন্য ওয়ালে একটা স্পেশাল পেইন্ট করা হয়ে থাকে, যার কেমিক্যাল কম্পোজিশনে ম্যাগনেটিক এলিমেন্ট থাকে, যাতে ওই দেওয়ালটা ম্যাগনেটিক প্রপার্টি পায়। তার মানে এই দেওয়ালটা অলমোস্ট ম্যাগনেটের মতো? একদম ঠিক। এখন তাতে কোনো মেটালিক জিনিস কোনো কিছু ছাড়াই, যেমন হুক আর পেরেক, আটকানো যাবে, আবার নিয়েও আসা যাবে। আর তেমনই এই দেওয়ালটা হলো ম্যাগনেটিক দেওয়াল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। মুম্বাইয়ের অলিতে গলিতে ঘুরে ঘুরে ছবি তুলতো, নিশ্চয়ই ওখানে ঘোরার সময়ও রিয়ার ব্যাপারে কোনো ক্লু পেয়েছিল, এখানকারই কোনো গলিতে।
তাহলে এই ব্যাপার। স্যার এখানে দেখুন। গুড জব সারিকা। থ্যাংক ইউ। বলো সালুকে, কি পেলে? বস, একটা দারুণ জিনিস পেয়েছি। দয়া, তোমার মনে আছে তুমি আমাকে কিছু ওই চকচকে জিনিস দিয়েছিলে যেটা তুমি ক্রাইম স্পটে পেয়েছিলে, মনে আছে? স্যার, এটা ওখানে ক্রাইম সিন থেকে পাওয়া গেছে। এটা মাটি কিংবা কাদা তো মনে হচ্ছে না, হতে পারে কোনো অয়েল কিংবা গ্রিস। তুমি একদম ঠিক ভেবেছিলে দয়া, ওটা গ্রিসই ছিল। বস, আমি ওই পদার্থটার মধ্যে গ্রিসের চিহ্ন পেয়েছি, আর ওই গ্রিসটা এত পুরনো যে এখন ও ওর কেমিক্যাল কম্পোজিশনই বদলে ফেলতে চলেছে। এক মিনিট সালুকে, পুরনো মানে কত বছরের পুরনো? অ্যাকচুয়ালি বস, যে জায়গা থেকে এই গ্রিসের কৌটোটা পাওয়া গেছে সেই জায়গাটা অনেক দিন আগে নিশ্চয়ই বন্ধ হয়ে গেছে। আর স্যার, কেতনের নাকের ফ্লুইডস থেকে আমি এই অ্যাক্রিলিক, নাইলন, পলিয়েস্টার, পলিপ্রপিলিন এইসব জিনিসের ট্রেসেস পেয়েছি। আর ওর লাংসেও এই সেম জিনিস পাওয়া গেছে, ফ্যাব্রিক ফাইবার্স। নাইলন, পলিয়েস্টার, উলফিন, অ্যাক্রিলিক। দয়া, এই সব জিনিসগুলো তো ফেব্রিকের সঙ্গে রিলেটেড, কিন্তু এ তো একজন ফটোগ্রাফার ছিল। এর কি সম্পর্ক ছিল এই জিনিসগুলোর সঙ্গে? হ্যাঁ স্যার, যেখানে এ থাকে সেই বাড়ির আশেপাশে কোনো ফ্যাক্টরিও নেই, তাহলে ওই কাপড়ের টুকরোটা ওর লাংসে কি করে প্রবেশ করলো? হতে পারে এরকম কোনো জায়গায় ও যাওয়া আসা করতো। হ্যাঁ বস, কোনো ফ্যাক্টরি, কারখানা, মিল। আর বারবার যায় স্যার, তবেই এটা পসিবল। আর বারবার যেত কেতন এইরকম কোনো জায়গায়, কিন্তু কেন, কিসের জন্য? স্যার, শ্যামলী ডিপ্রেশনে চলে গেছে, ও বাড়ি থেকে বাইরেই বেরোচ্ছে না। আর বিক্রম আর ভিহান প্রায় দেখা করে। জানি না ওদের মধ্যে কি নিয়ে যেন একটা ঝগড়া হয়। আর এই ভিহান গিয়ে উকিলদের সাথে দেখা করে। উকিলদের সাথে? হ্যাঁ স্যার। আর আয়েশা ওর এক বান্ধবীর সাথে দেখা করতে যায়, কিন্তু ওর এই যে এই বান্ধবীটি ওর থেকে বয়স অনেক বড়। আমার মনে হয় না ওনার এই কেসের সাথে কোনো সম্পর্ক আছে। আর এই যে মনন না, কেতনের সম্পর্কে জানার প্রচুর চেষ্টা করে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ফেডরিকো যে ফোন কল রেকর্ডগুলো ট্র্যাক করেছিলে তাতে কি জানা গেছে? কিচ্ছু জানতে পারিনি স্যার। ওদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারগুলো, তার থেকে কিচ্ছু পাইনি। স্যার। হ্যাঁ, ফটোগ্রাফসের প্রিন্ট বার করেছো? হ্যাঁ স্যার। স্যার, যেরকম আমি ফোনে বলেছিলাম ওই দেওয়ালটা আসল স্যার। ম্যাগনেটিক ওয়াল? হ্যাঁ স্যার। স্যার, কেতন এই সব ছবিগুলো ওই ওয়ালে লাগিয়ে এই ছবিটা তুলেছে, আর তারপরে ওই ফ্যামিলি ফটোটা ফটোশপ করে দিয়েছে। স্যার, এই ওয়ালের খোঁজ করতে বেশি সময় লাগবে না, ইন্টেরিয়ার ডিজাইনারের কাজ। আর এই ওয়ালে মেটালিক ডিজিট লাগানো আছে স্যার। তাহলে এবারে এই সমস্ত ফটোগ্রাফস আর্কিটেক্ট আর ডিজাইনারদের অফিসে পাঠিয়ে দাও, তখনই জানা যাবে কে এই ম্যাগনেটিক ওয়াল তৈরি করেছে। এই যে ফ্যামিলিটা বসে আছে, এর পেছনে যে দেওয়ালটা আছে সেটা কি আপনি বানিয়েছেন? না স্যার, একজন এনারাই ইন্টেরিয়ার ডিজাইনার আছে, ও নিজের বোল্ড আর ক্রিয়েটিভ ডিজাইন নিয়ে খুব ফেমাস। হতে পারে ওই এটা বানিয়েছে। অফকোর্স এটা আমারই ডিজাইন করা। ম্যাজিক লাইফ অ্যাডব্লবসের জন্য ডিজাইন করেছি এটা আমি। ইটস আ ম্যাগনেটিক ওয়াল। এই সমস্ত নাম্বার ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের উপর, যেটা বিনা কোনো হুক বা পেরেক ছাড়াই আমরা আটকাতে পারি আর খুলতেও পারি। কিন্তু 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 আমার ডিজাইনের মতে তো এই সমস্ত নাম্বার সিরিয়াল ওয়াইজ ছিল, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, কিন্তু ম্যাম এতে তো নাম্বার 1320678 এটা কেন হলো? হ্যাঁ স্যার, হয়তো এটা কেতনই করেছে, কিন্তু কিন্তু ওই ওয়ালের ছবি কেন তুলেছিল? এটা তো এখন ম্যাজিক লাইভ অ্যাড ল্যাবের লোকেরাই বলবে। স্যার, এটাই সেই ওয়াল যেখানে আপনি ছবিগুলো দেখিয়েছিলেন?
হ্যাঁ স্যার, ওয়ালে ফটোর যে অ্যাকচুয়াল নাম্বার রয়েছে ওটা এটাই ছিল স্যার। ফটোজের মধ্যে যা চেঞ্জেস হয়েছে সেটা কেতনই করেছে স্যার। কেতন, এই নাম্বারগুলো অর্ডারে ছিল তাই না? তুমি শুধু 320 এইসব নাম্বারগুলো বদল করে তাদের তলায় স্পেসিফিক ফটোজ কেন লাগিয়ে দিয়েছো? কিছু না, আসলে পাজলস বানাচ্ছিলাম, নাম্বার স্যার ফ্রেমসগুলোকে একসাথে করে। একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশন রয়েছে সেটার জন্য। আপনারা কেতনকে পারমিশন দিয়েছিলেন কি করে এসব করার জন্য? আসলে স্যার, কেতন আমাদের সাথে আগেও কাজ করেছে। ও একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশনের জন্য ছবি তুলছিল, আর এই জন্য এই ওয়ালটারও দরকার ছিল, আমরাও ইউজ করতে দিয়ে দিয়েছি। হ্যাঁ স্যার, কি সব পাজলের কথা বলছিল, আমরা তো কিছুই বুঝতে পারছিলাম না। পাজল? এই নাম্বারগুলো তো পাজলের। ওই পোর্ট্রেটে 3206 ছিল, আর ওর নিচে যে ফটোগ্রাফস গুলো আছে, আচ্ছা ওগুলোই পাজল নয় তো? হতে পারে কেতন আমাদের ওই ফটোগ্রাফের দ্বারা রিয়ার গল্প শোনাতে চেয়েছিল। এই রিয়া নিখোঁজ হয়েছিল কবে? কবে নিখোঁজ হয়েছিল? রিয়ার মিসিং এর এফআইআর এর কপি আছে না? হ্যাঁ স্যার। স্যার, ওর এই কেসের সঙ্গে কি কানেকশন? ওই কেসটা তো স্যার অনেক বছর আগে বন্ধ হয়ে গেছে, কিন্তু জানি না কেন দয়া, আমার মনে হচ্ছে রিয়ার এফআইআর এর সঙ্গে হয়তো আমাদের কেস সলভ করার জন্য কোনো সূত্র পেতে পারি। এফআইআর 82217 ইন মুম্বাই পিএস। এফআইআর এর ডেটটা দেখো দয়া, এই দেখো 3206। 3/2/2006, মানে এটা ডেট। একদম ঠিক বলেছো, 3206 3rd ফেব্রুয়ারি 2006। দিদি ভরসা রাখো। জানি না আমার মেয়ে কি অবস্থায় আছে। আপনারা মজা করছেন না তো? আপনারা সত্যি আমার মেয়েকে খুঁজে বার করবেন? ও অ্যাকচুয়ালি বেঁচে আছে কি? আপনার মেয়ে বেঁচে আছে এটা শুনে আপনার খুশি হওয়া উচিত, আর আপনি এভাবে কথা বলছেন। ড্যাড, আমার বোন রিয়া বেঁচে আছে। স্যার, কোথায় ও? দেখুন, আমরা খুব তাড়াতাড়ি রিয়ার অ্যাড্রেসটা খুঁজে পাবো। সেই জন্য আপনারা যা জানেন আমাদের বলে দিন। শেষবার আপনারা ওকে কবে দেখেছিলেন, ওর সঙ্গে কি হয়েছিল, আর এক্স্যাক্টলি ও নিখোঁজ হলোটা কি করে। কিন্তু স্যার, এই 4টে ছবির কি মানে হতে পারে? কিন্তু নিশ্চয়ই আমাদের রিয়ার বিষয়ে কিছু বলবার চেষ্টা করেছিল। দেখো না ফটোগুলো, এই 3 নম্বর ফটোটা, এতে একটা ছোট্ট বাচ্চা আছে, কাঁদছে, কোনো বড় মানুষের হাত ধরে কোথাও চলে যাচ্ছে। 2 নম্বর ফটোতে রিয়া অনেকটা বড় হয়ে গেছে, এমন জালের পিছনে রয়েছে, মনে হচ্ছে কেউ ওকে জালের মধ্যে বন্দি করে রেখেছে। এই 3য় ছবি, এটাতেও মনে হচ্ছে যেন কেউ ওকে বন্দি করে রেখেছে। আর স্যার, এই যে শেষের ফটোটায় কেউ ওকে জড়িয়ে ধরেছে আর পিঠে ছুরি মারতে যাচ্ছে। স্যার, এমন মনে হচ্ছে যে কেতন এই ফটোগ্রাফের দ্বারা রিয়ার গল্প বলছে। এক্স্যাক্টলি। দেখো, রিয়া ছেলেবেলায় কিডন্যাপ হয়েছে, তারপরে ওকে বন্দি করা হয়েছে, আর তারপরে ও যখন 18 বছরের হয়েছে তখন ওকে শেকলে বেঁধে রাখা হয়েছে, আর তারপরে ও এমন কাউকে পেয়েছে যে ওকেই মারার প্ল্যান করছে। এমন কেউ যাকে রিয়া বিশ্বাস করে। তার মানে স্যার, কেতন একদম বুঝে শুনে মডেলদের এমন ছবি বানিয়েছে যাতে সত্যিটা সামনে চলে আসে। সেই কারণেও কেতনকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। রিয়া বাকি বাচ্চাদের মতো নর্মাল ছিল না। ওর স্বভাব ওর বয়সের বাচ্চাদের তুলনায় অনেক আলাদা ছিল। এই জন্য সব সময় ওর ওষুধের প্রয়োজন পড়তো। যখন ও ওষুধ খেত না, ওর মাথা ওর কন্ট্রোলে থাকতো না। ও যা ইচ্ছে করতে পারতো। ও নিজের ক্ষতি করতো, এমনকি নিজেকে মেরে ফেলারও চেষ্টা করতো। আচ্ছা, এই রিয়া নিখোঁজ হলো কোথা থেকে? আমরা ওকে স্পেশাল বাচ্চাদের স্কুলে ভর্তি করেছিলাম।
ও ওখান থেকেই নিখোঁজ হয়েছে। তারপরে কি আপনারা কোনো ফোন কল পেয়েছিলেন টাকা পয়সার জন্য বা অন্য কোনো কল? না, কোনো ফোন আসেনি। হ্যাঁ, কিন্তু পরে আমরা জানতে পারলাম যে হসপিটাল থেকে ওর মেডিকেল ফাইলটা পাওয়া যাচ্ছে না। ফাইল উদা হয়ে গিয়েছিল মানে? কেউ এরকম কেন করতে যাবে? আর তাও এমন মেয়ের যার মানসিক অবস্থা খুবই খারাপ। সেটাই তো আমি বলছি। আরে যার মানসিক পরিকাঠামো এত দুর্বল, সে মেয়েটা 12 বছর বাঁচতে পারে কি করে? আরে সমস্যা ছিল। এটা আপনি কি করে বলতে পারছেন? লজ্জা করে না আপনার? মেয়ে হয়ও আপনার। দেখুন, একটা ব্যাপার তো আমি বুঝতে পেরে গেছি, যদি রিয়াকে পাওয়াও যায় তাতে আপনি খুব একটা খুশি হবেন না। কিন্তু আমরা ওকে খুঁজেই ছাড়বো, যে কোনো মূল্যে। দয়া, এই ফটোটাকে মন দিয়ে দেখো। দেখো, রিয়া বড় হয়ে গেছে, 18 বছর বয়স হয়েছে ওর, কিন্তু ওর পায়ে শেকল পরানো আছে। স্যার, এই পেছনে এই জানলা কার্পেট দেখা যাচ্ছে। মনে পড়ছে সারিকা কি বলেছিল? কেতনের নাকের ফ্লুইডস থেকে আমি এই অ্যাক্রিলিক, নাইলন, পলিয়েস্টার, পলিপ্রপলিন এইসব জিনিসের ট্রেসেস পেয়েছি। এই সব কটা জিনিস ফেব্রিকের সঙ্গে রিলেটেড, কার্পেটের সাথে। ওই কেতন ছবির মাধ্যমে বোঝাতে চেয়েছিল যে ওই রিয়া কোনো পুরনো মিল বা ফ্যাক্টরিতে আছে। স্যার, চতুর্থ ফটোটায় অয়েল ক্যান আর খালি বাক্স ছিল। আর কেতনের স্টুডিও থেকে আমরা গ্রিসের ছাপ পেয়েছিলাম তো। স্যার, হয়তো খুনি কেতনের স্টুডিওতে সেখান থেকেই এসেছিল যেখানে রিয়া বন্দি আছে। তৃতীয় ছবিতে ওই কার্পেটের গলি, আর চতুর্থ ছবিতে ওই ফ্যাক্টরি। স্যার, এই দুটো জায়গা পাশাপাশিই হবে। আমাদের আগে এটা জানতে হবে যে কার্পেটের ওই গলিটার আশেপাশে কোনো পুরনো বন্ধ ফ্যাক্টরি আছে কিনা। যাই করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে বস, কারণ আমাদের মননের বাড়িতে যাওয়ার পরে খুনি নিজে সামনে আসবে না, হতে পারে কাউকে দিয়েও। হ্যাঁ, ইনি আমাকে টাকা দিয়েছিলেন আমার ফটো তোলার জন্যে। 2 দিনের জন্য এসেছিলেন। তৃতীয় দিন দেখলাম মনে হলো কারোর পিছু নিচ্ছেন উনি। কার পিছু নিয়েছিল? সেদিকে তো মন দিইনি আমি। ও কোন দিকে গিয়েছিল পিছু নিতে নিতে? এই দিকে গিয়েছিল। হ্যাঁ, পৌঁছে গেছি আমি। হ্যাঁ, চিন্তা করো না, বেঁচে ফিরবে না ও আজকে। এই বন্ধ কর এটা। আর কোনো উপায় নেই, বাচ্চাটাকে আমাদের মারতেই হবে। বাচ্চাটার বডিটা এখান থেকে হাফিস করার পর এই পুরো জায়গাটাকে আগুন লাগিয়ে পুড়িয়ে শেষ করে দিবি, যাতে এখান থেকে কেউ কোনো প্রমাণ না পায়। এখানে তো কিছু পেলাম না, চলো অন্য কোথাও গিয়ে দেখি। রিয়া, রিয়া, তোমার মা বাবার কাছে নিয়ে যেতে এসেছি, চলো।
দাঁড়াও। রিয়া মা, এদিকে আয়। আয় মা, আয় 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 আয়। রিয়া রিয়া রিয়া, আয় আয় আয়। রিয়া মা, এই আঙ্কেলদের সাথে যাবি? এই বাচ্চাটা তোমাদের সাথে যেতে চায় না, একবার চেষ্টা করে দেখো। এ ঠিকই বলছে ফ্রেডি। এই মেয়েটা ভাবছে যে আমরা ওর শত্রু, আর ওকে ওর বন্ধু ভাবছে, কারণ ওদেরও রোজই দেখে। তুমি একদম ঠিক ধরেছ। আর এই সরল বাচ্চা মেয়েটা তো এটাও জানে না যে আজও মরতে চলেছে। কে তোরা? তোদের এখানে কে পাঠিয়েছে? এটা তোমরা কোনোদিন জানতে পারবে না। এ তো গেছে দেখছি। তোদের কে পাঠিয়েছে? হ্যাঁ স্যার, আমি কিছু জানি না স্যার, ওই সব কিছু জানতো স্যার। যে জানতো সে তো মারা গেছে। এবার কি করে জানতে পারবো স্যার কে পাঠিয়েছিল এদের? রিয়া তো প্রচন্ড ভয় পেয়ে আছে, ও কিছু বলতেও পারবে না। রিয়া বলতে পারে না, কিন্তু চিনতে তো পারে। মানে মানে রিয়া এই খুনিকে চিনতে পেরেছে। কেন? কারণ ও ওকে রোজ দেখতো, ওকে সব সময় দেখতো। ওর মনে হয়েছিল যে এ ওর নিজের কেউ, সেই জন্যই ওর সঙ্গে যাবার জন্য রাজি ছিল। তাহলে রিয়া হয়তো তাকে নিশ্চয়ই চিনবে, যে এখানে ওকে 12 বছর ধরে বন্দি করে রেখেছে, যে ওর সঙ্গে রোজ কথা বলে, আর যে ওকে মারার জন্য এই গুন্ডাদের এখানে। এবার রিয়াই বলবে যে অপরাধীটা আসলে কে। রিয়া, যাও যাও রিয়া। এসো মা, আমার কাছে এসো। রিয়া, এসো সোনা আমার, নিজের মায়ের কাছে এসো। এসো এসো মা আমার, এসো মা, এসো এসো সোনা আমার। আয় মা। রিয়া, এ তো অবাক কাণ্ড শ্যামলী দেবী। আপনার মেয়ের সাথে 12 বছর পরে দেখা হচ্ছে, কিন্তু সে আপনার কাছে যায়নি, ওর মাসিকে জড়িয়ে ধরেছে। সেটা কিভাবে হলো? রিয়া, আরে আসলে শোন মা, ওটা তো আমি ওর মায়ের মতো, তো তাই খুব ভালোবাসে ও আমাকে, সেই জন্যে। আরে বাহ মাসিমা, আপনাকে এত ভালোবাসে যে রিয়া নিজের মাকে চিনতেই পারলো না, কিন্তু আপনাকে চিনতে পারলো। কি? আর জানেন কেন? কারণ গত 12 বছর ধরে শুধু একজনই আছে যে রিয়ার সঙ্গে দেখা করত, কথা বলতো, যাকে রিয়া নিজের ভাবতো। এটা কি বাজে কথা বলছেন আপনি? আমি কেন ওর সাথে দেখা করব? আমি দেখা করিনি। রিয়ার সঙ্গে নিশ্চয়ই দেখা করেছেন, 12 বছর ধরে দেখা করেছেন। বাজে কথা আমরা বলছি না আয়েশা, বাজে কথা আপনি বলছেন। আমরা তো সেই ডাক্তারকেও খুঁজে বের করেছি যার সাহায্যে আপনি 12 বছর ধরে রিয়াকে ওষুধ খাইয়েছেন আর ও টেস্ট করিয়েছেন। আমি কোনো ডক্টরকে চিনি না, আমি বলছি তো আপনাকে, আমি কোনো মেডিকেল টেস্ট করাইনি। নিশ্চয়ই করিয়েছেন। না, আমি কোনো টেস্ট করাইনি। মিথ্যা কথা বলছেন আপনি। টেস্ট করিয়েছেন আমি আপনি। কোনো টেস্ট করাইনি বলছি তো, বারবার বলছি, আমি কোনো ডক্টরকে চিনি না। আমি তোকে 12 বছর ধরে সেই ওষুধটাই দিচ্ছি যেটা ও 7 বছর বয়স থেকে খেয়ে আসছে। এসে গেলেন না?
হ্যাঁ, যে লোকটাকে আপনি পাঠিয়েছিলেন রিয়াকে মারতে, ওর মোবাইলে আমরা ওর নাম্বার পাই, যে আপনার বন্ধু, যার সঙ্গে আপনি সবসময় দেখা করেন। আয়েশা, তুই এমন কেন করলি? বিহানের জন্যে। আমার ডিভোর্স হয়ে গেছিল। আমার জীবনে এমনিও আর কোনো উদ্দেশ্য ছিল না। আমি বিহানকে কার কাছে রেখে যেতাম? আমার মনে হলো যে যে এই পুরো প্রপার্টি, এই টাকা, এগুলো সব আমার ছেলের হওয়া উচিত, রিয়ার না। রিয়া তো তাছাড়া এমনিতেই ভীষণ অসুস্থ। তুমি নিজের ছেলের ভবিষ্যৎ তৈরি করতে গিয়ে নিজের বোনের মেয়ের জীবনে অন্ধকার নামিয়ে দিয়েছিলে। হ্যাঁ, রিয়া নিখোঁজ হওয়ার পরে মনন আর শ্যামলী তোমার ছেলে বিহানকে দত্তক নেয়, এটাই তো তোমার প্ল্যান ছিল। তুমি এতটা নিচে নেমে গেছিলে যে তুমি একটা ছোট বাচ্চাকে মেরে ফেলতে চাইছিলে? আমি ওকে মারতে চাইনি, আমিও একজন মা। বিশ্বাস করুন আমার, আমি রিয়াকে আঘাত করতে চাইনি। খুব চেষ্টা করেছি আমি ওকে সামলানোর, কিন্তু সামলাতে পারেননি, আর সেই কারণেই আপনি রিয়াকে মারার পরিকল্পনা করেন। এই কেতন মাঝখানে কি করে এলো? আর ও রিয়ার ব্যাপারে কি করে জানলো? কেতনের সাথে আমার অ্যাফেয়ার চলছিল। ও আমার থেকে বয়সে ছোট ছিল ঠিকই, কিন্তু আমি ওকে খুব সাহায্য করতাম। অনেকবার আমি ওকে টাকাও দিয়েছি ওর কাজের জন্য। শুধু বয়ফ্রেন্ড ছিল? ও তো তোমাকে মন থেকে ভালোবেসেছে, সেটা কি ওর দোষ ছিল? ও তোমার বয়ফ্রেন্ড ছিল, তাহলে ওকে তুমি মারলে কেন? হ্যাঁ, ওই কার্পেটের গলিতে একদিন ফটোশুট করছিল, হঠাৎ ও আমাকে দেখে ফেলে, আর আমার পিছু নিতে নিতে ও রিয়া পর্যন্ত পৌঁছে যায়। আমি ওকে খুব ভয় দেখাই, খুব হুমকি দিই, এমনকি এটাও বলি যে আমি ওর ক্যারিয়ার ধ্বংস করে দেব। কিন্তু না, বোধহয় ওর মধ্যে মানবিকতা জাগছিল, সেই জন্যে ওকে শেষ করে দিতেই হলো। বাহ, দারুণ কাজ করেছেন। কিরকম মা আপনি! 12 বছর ধরে একটা নিষ্পাপ শিশুকে তার মা বাবার থেকে দূরে রেখেছেন। কি পেলেন আপনি? হ্যাঁ, ভুলে গিয়েছিলেন আপনি যে দেরি করে হলেও সত্যিটা সামনে আসবেই। নিজের স্বার্থ সিদ্ধির জন্য বড় অপরাধ করেছেন আপনি। আইন আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে আপনার, কঠোরতম শাস্তি।